দ্য রেপ অব দ্য লক বাই আলেকজান্ডার পোপ ক্যান্টো 2 পার্ট 2 ইংলিশে এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি লেভেল 11-12 এর সিলেবাসের অন্তর্গত আলেকজান্ডার পোপের লেখা পোম দ্য রেপ অব দ্য লক, যেখানে অলরেডি আমি দ্য রেপ অব দ্য লকের ক্যান্টো 1 এবং ক্যান্টো 2 এর ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য হবে। এই ক্লাসে ক্যান্টো 2 পরবর্তী অংশ আমরা আলোচনা করব। তো সরাসরি টেক্সট আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে এবং সাবজেক্ট রিলেটেড সমস্ত নোটস ও প্র্যাকটিস সেটের পিডিএফ নিতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত যে কোনো কোয়ারি বা সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো সরাসরি টেক্সট আলোচনাতে যাচ্ছি। দেখো, ক্যান্টো 2 ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম কবি ব্যঙ্গ করে বলেছিলেন যে বেলিন্ডার দুটি সুন্দর পাকানো চুল এতটাই মোহময় যে প্রেম দেবতা কিউপিড সেই চুলের গোলক ধাঁধার মধ্যে পুরুষদের বন্দি করে রাখেন। ঠিক যেন আমরা পশু বা মাছ ধরতে চুলের ফাঁদ যেমন ব্যবহার করি, তেমনি নারীর একটি মাত্র চুল দিয়েই একজন পুরুষকে আকৃষ্ট ও বশ করা যায়। মানে কবি নারীর সৌন্দর্যকে এখানে তুলে ধরেছেন ব্যঙ্গ, রূপক এবং অতিরঞ্জনের মাধ্যমে। এর পরের অংশে কি ঘটছে সেটা এই ক্লাসে আলোচনা করব। তো সরাসরি লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। দ্য অ্যাডভেঞ্চারাস ব্যারন দ্য ব্রাইট লক্স অ্যাডমায়ার্ড, he saw, he wished, and to the prize aspired. দ্য অ্যাডভেঞ্চারাস ব্যারন মানে দুঃসাহসিক, ঝুঁকিপূর্ণ কাজে উৎসাহী সেই ব্যারন মানে সেই অভিজাত যুবক, এখানে বেলিন্ডার চুল চুরি করতে চায় এমন একজন ব্যক্তি হিসেবে সেই ব্যারনকে দেখানো হয়েছে। এবং ব্রাইট লক্স মানে উজ্জ্বল চুলের গুচ্ছ, বেলিন্ডার চুল অ্যাডমায়ার্ড প্রশংসা করলো। তাহলে বলা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চারাস ব্যারন দ্য ব্রাইট লক্স অ্যাডমায়ার্ড, সেই দুঃসাহসিক ব্যারন বেলিন্ডার উজ্জ্বল কেশগুচ্ছ দেখে মুগ্ধ হলো, তার প্রশংসা করলো। হি স, হি উইশড, অ্যান্ড টু দ্য প্রাইজ অ্যাসপায়ার্ড। তাহলে হি স সে দেখলো, উইশড কামনা করলো, অ্যাসপায়ার্ড আকাঙ্ক্ষা করলো, পাওয়ার প্রবল ইচ্ছা, প্রাইজ পুরস্কার, এখানে বেলিন্ডার চুলকে পুরস্কার হিসেবে বোঝানো হচ্ছে। তো বলা হচ্ছে সে দেখলো, কামনা করলো এবং সেই পুরস্কার মানে সেই চুল লাভের আকাঙ্ক্ষা করলো। সেই ব্যারন, সেই যুবক প্রথমে বেলিন্ডার চুল দেখে তারপর চায় সেটা সে নিজের করতে। এখানেই আসক্তি শুরু হলো। দেখো, স, উইশড, প্রাইজড, রিজলভ টু উইন, হি মেডিটেটস দ্য way by force to ravish or by fraud betray. রিজলভড মানে দৃঢ় সিদ্ধান্ত নিল, দৃঢ় হয়ে গেল তার যে সিদ্ধান্তে যে সে ওটা পেয়েই থাকবে। উইন জয়লাভ করা, অর্জন করা। মেডিটেটস গভীরভাবে সে চিন্তা করলো, ভাবনা চিন্তা করলো। ওয়ে উপায়, তাহলে জয়লাভের সিদ্ধান্ত নিয়ে সে কিভাবে তা করবে তা ভাবতে লাগলো। ব্যারন এখন পরিকল্পনা করছে কিভাবে সে বেলিন্ডার ওই চুলটা পাবে। মানে প্রেমের নামে জয় করা নয়, বরং সে ছল চাতুরি বা জোর করে নেওয়ার কথা ভাবছে। কারণ বাই ফোর্স মানে জোর করে, রাভিস কেড়ে নেওয়া, এখানে রোমান্টিক বা শারীরিকভাবে সেই চুলের গুচ্ছকে কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। আর বাই ফ্রড, ফ্রড মানে হচ্ছে ছল চাতুরি, এটা সবাই জানো। বিট্রে প্রতারণা করা। তাহলে সে ভাবলো জোর করে কেড়ে নেবে অথবা সে ধোঁকা দিয়ে তাকে কেড়ে নেবে। ব্যারন এখন এমন চিন্তা করছে যে সে চুল পেতে জোর বা প্রতারণা যেটা দরকার সেটাই সে করবে, যা খুশি প্রয়োজন তাও সে করতে রাজি। এটা তাহলে প্রেম নয়, এটা একটা আগ্রাসী ও নিজস্ব ইচ্ছা পূরণের শুধু পরিকল্পনা মাত্র। সে প্রেম ট্রেম কিছু করে না বেলিন্ডাকে, তার নিজের ইচ্ছে পূরণের জন্যই সেটা করতে চাইছে। ফর হোয়েন সাকসেস আ লাভার্স টয়েল অ্যাটেন্ডস, ফিউ আস্ক ইফ ফ্রড অর ফোর্স অ্যাটেন্ড হিজ এন্ডস। ফর হোয়েন সাকসেস আ লাভার্স টয়েল অ্যাটেন্ড, সাকসেস সাফল্য, লাভার্স টয়েল প্রেমিকের পরিশ্রম, অ্যাটেন্ড সঙ্গ দেয় বা ফল দেয়। ফর হোয়েন সাকসেস কারণ যখন প্রেমিক সফল হয় তার প্রচেষ্টায়, লাভার্স টয়েল অ্যাটেন্ডস, ফিউ আস্ক খুব কম মানুষ প্রশ্ন তোলে, ইফ ফ্রড অর ফোর্স অ্যাটেন্ড হিজ এন্ডস। ফ্রড প্রতারণা, ফোর্স জোর জবস্তি, অ্যাটেইন্ড অর্জন করেছে, এন্ডস লক্ষ্য বা উদ্দেশ্য। এখানে এন্ডস বলতে তার সেই লক্ষ্য বা উদ্দেশ্য, যেই লক্ষ্য
সে ছল চাতুরি বা ফোর্সের দ্বারা অর্জন করতে চায় সেই বেলিন্ডার চুলের গুচ্ছ। মানে খুব কম লোকই জিজ্ঞাসা করে সে প্রতারণা দিয়ে পেল না জোর করে। মানে কোনো প্রেমিক যখন তার কাজে সফল হয় তখন খুব কম লোকই জিজ্ঞাসা করে সে প্রতারণা করে ওটা পেল নাকি জোর করে ওটা পেল। তাহলে এখানে পোপ দেখাতে চাইছেন সমাজে অনেক সময় লক্ষ্য অর্জনটা মুখ্য হয়ে যায়, উপায় নয়। ব্যারন বেলিন্ডার চুল পেতে যে কোনো পথ বেছে নিতে প্রস্তুত, কারণ সফল হলে কেউ জিজ্ঞাসা করবে না সে কিভাবে ওটা পেয়েছে। তাহলে এই অংশে কবি ব্যঙ্গাত্মকভাবে এক যুবকের চরিত্র তুলে ধরেছেন, যে বেলিন্ডার চুল দেখে সে এতটাই মুগ্ধ হয় যে সেই চুলটি সে নিজের করতে চায়। সে ভাবতে থাকে কিভাবে চুল পেতে পারে, জোর জবস্তি করে বা প্রতারণা করে। এবং তার যুক্তি হলো, যদি আমি সফল হই কেউ তো জিজ্ঞেস করবে না যে আমি সেটা কিভাবে পেয়েছি। এটা পুরোপুরি একটা ব্যঙ্গচিত্র, যেখানে প্রেম ভালোবাসার নামে শুধু আত্মস্বার্থ, কারণ তার স্বার্থ শুধু ওটা পাওয়া, সে পাওয়াটাই দেখলো। অহং, নিজেরটাই সে বজায় রাখলো। সমাজের দ্বিচারিতাকে তুলে ধরছে এই চিত্রটা। নেক্সট দেখো, ফর দিস এর ফোয়েবাস রোজ he had implored propitious heaven and every power adored। তাহলে ফর দিস মানে এই উদ্দেশ্যে, এর মানে বিফোর বা আগে, ফোয়েবাস, ফোয়েবাস ওয়াজ আ নেম গিভেন টু অ্যাপোলো। গ্রিক মাইথোলজিতে অ্যাপোলোকে এই ফোয়েবাস নামটা দেওয়া হয়েছে, often emphasizing his association with light and sun। এটা গ্রিক ওয়ার্ড ফোইবস থেকে নেওয়া, যার মানে হচ্ছে শাইনিং বা র্যাডিয়েন্ট, আর এটা রেফার করছে অ্যাপোলোকে। তো বলা হচ্ছে ফোয়েবাস রোজ মানে সূর্য দেবতা উঠছে, সূর্য উঠছে। হি হ্যাড ইমপ্লোর্ড, ইমপ্লোর্ড মানে আকুতি জানানো বা অনুরোধ করা। তো এই উদ্দেশ্যে ফোবাস ওঠার আগেই সে প্রার্থনা করছিল, মানে সূর্য দেবতার উদয়ের আগেই সে প্রার্থনা করছিল। ব্যারন এতটাই সিরিয়াস তার কাজে যে বেলিন্ডার চুল সে চুরি করবে, সেটার জন্য সে ভোরে সূর্য ওঠার আগেই প্রার্থনা শুরু করে দিয়েছে যেন তার উদ্দেশ্য সফল হয়। ঠাকুরকে ডাকছে, মানে এই তুচ্ছ কাজটাকে বড় করে দেখানো হয়েছে, এটা যেন বিশাল একটা কাজ যার জন্য সে শক্তির বা দেবতার আরাধনা করছে। প্রপিটিয়াস হেভেন, প্রপিটিয়াস সদয় বা অনুকূল, হেভেন স্বর্গ, দেবতাদের স্থান, অ্যান্ড এভরি পাওয়ার অ্যাডোর্ড, পাওয়ার শক্তি, অ্যাডোর্ড মানে পূজা করছিল। তাহলে সে প্রতিটি দেবতাকে পুজো করছিল, প্রতিটি দেবতার আনুকূল্য পাওয়ার জন্য সে স্বর্গের উদ্দেশ্যে পূজা করছিল, প্রতিটি দেবতার উদ্দেশ্যে পূজা করছিল। বাট চিফলি লাভ টু লাভ অ্যান অল্টার বিল্ট, মানে ব্যারন যেন মহাকাব্যের নায়কের মতো আচরণ করছে। সে সব দেবতাকে প্রার্থনা করছে যেন সে বেলিন্ডার চুলটা চুরি করতে সফল হয়। কত বড় মক এপিক টোন এখানে রয়েছে। তারপরে দেখো, বাট চিফলি লাভ টু লাভ অ্যান অল্টার বিল্ট, চিফলি মানে প্রধানত, লাভ প্রেম দেবতা, অল্টার বেদি যেখানে দেবতাকে উৎসর্গ করা হয়, বিল্ড বানিয়েছে। কিন্তু প্রধানত প্রেম দেবতাকে তার জন্য একটি বেদি নির্মাণ করেছিল, মানে স্বর্গের সমস্ত দেবতার উদ্দেশ্যেই সে পূজা করছিল, কিন্তু প্রেম দেবতার উদ্দেশ্যে বিশেষ করে সে একটা বেদি নির্মাণ করেছিল। মানে পোপ এখানে ব্যঙ্গ করে বলেছেন যে ব্যারন একটি বেদি বানিয়েছে কিউপিড বা প্রেম দেবতাকে পূজা করার জন্য, এবং সে প্রেম দেবতাকে পূজা করছিল যেন সে বেলিন্ডার চুলটা পেতে পারে, কারণ কিউপিড প্রেমের দেবতা। অফ 12 ভাস্ট ফ্রেঞ্চ রোমান্সেস নিটলি গিল্ড, 12 ভাস্ট ফ্রেঞ্চ রোমান্সেস, এখানে 12টি বিশাল ফরাসি প্রেমের উপন্যাসের প্রেম কাহিনীর কথা বলা হয়েছে। নিটলি গিল্ড সুন্দরভাবে সোনালী প্রলেপ দেওয়া বা সুন্দরভাবে মর্যাদাপূর্ণভাবে সাজানো 12টি বিশাল ফরাসি প্রেমের উপন্যাস দিয়ে, যেগুলো সোনালী মোড়কে মোড়ানো ছিল। এখানে প্রেমের উপন্যাসকে বেদি বানানোর বস্তু হিসেবে দেখানো হয়েছে। ব্যঙ্গাত্মকভাবে বোঝানো হয়েছে যে ব্যারনের প্রেম ও রোম্যান্স কেবল বই পড়া ও নাটকীয় ভাবনা। দেয়ার লে 3 গার্টার্স, হাফ আ পেয়ার অফ গ্লোভস, গার্টার্স মোজা আঁটিয়ে রাখার ফিতা বা মহিলাদের অন্তর্বাসকীয় পোশাক, আর হাফ আ পেয়ার অফ গ্লোভস একজোড়া গ্লোভসের অর্ধেক অংশ, যেখানে পড়েছিল 3টি গার্টার এবং একটি গ্লাভসের অর্ধেক। মানে ব্যারন বেদির ওপর তার পূর্ব প্রেমের নিদর্শন যে স্মারকগুলো সে পেয়েছিল সেগুলো রেখেছে। হয়তো তার প্রাক্তন প্রেমিকারা এগুলো তাকে দিয়েছিল উপহার হিসেবে, সে সেইগুলো নিবেদন করেছে, মানে সেগুলো সেখানে রেখেছে। তার আগের প্রেমের সব স্মারক বা ট্রফি সেখানে ছিল। ব্যারন একজন নাটকীয় প্রেমিক, তার বেদি সাজানো প্রাক্তন প্রেমের স্মৃতিচিহ্ন দিয়ে। পোপ এর মাধ্যমে প্রেমের মধ্যে যে অসারতা, যে বাহ্যিকতা রয়েছে সেটাকেই ব্যঙ্গ করে তুলে ধরেছেন। মানে সে একজনের ওটা পেতে অন্য প্রেমিকাদের দেওয়া উপহারগুলোকে সেখানে দেবতাকে উৎসর্গ করছে, পুজো দিচ্ছে, যাতে সে এই প্রেমিকার এই লকগুলো চুরি করতে পারে। অ্যান্ড অল দ্য ট্রফিজ অফ হিজ ফর্মার লাভস, এই যে ফর্মার লাভস তার আগের লাভের সেই সমস্ত ট্রফি, মানে সেই উপহারগুলো, সেই ট্রফি মানে সেই উপহারগুলোকে বোঝানো হয়েছে যেগুলো আগের প্রেমিকারা দিয়েছিল, সেগুলো সে ওখানে সুসজ্জিত করলো।
উইথ টেন্ডার বিলেডক্স হি লাইটস দ্য ফায়ার। টেন্ডার কোমল আবেগপূর্ণ বিলেডক্স প্রেমপত্র, ফরাসি শব্দ, লাভ লেটার যেটা। লাইটস আগুন জ্বালায়, ফায়ার চিতা। কোমল প্রেমপত্র দিয়ে সে বেদিতে আগুন লাগায়। ব্যারন তার প্রেমপত্র আহুতি হিসেবে উৎসর্গ করে, যেন প্রেম দেবতা সন্তুষ্ট হন এবং তাকে বর দেন এই কাজটা আজকের সে করতে পারে। আবারও ব্যঙ্গ করে বলা হচ্ছে এটা, মানে বাস্তবে এগুলো হাস্যকর কল্পনাপ্রসূত প্রেম। মানে সে আগের প্রেমের সমস্ত কিছু আহুতি দিচ্ছে এই বর্তমানের কাজটা বা আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য। অ্যান্ড ব্রিথস 3 amorous sighs to raise the fire. ব্রিথস নিঃশ্বাস ছাড়ছে, 3 amorous মানে প্রেমপূর্ণ রোমান্টিক সাইজ দীর্ঘ নিঃশ্বাস, রেইজ দ্য ফায়ার আগুনটা আরো যাতে জ্বলে, মানে প্রেমময় 3টা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে আগুন আরো জ্বালানোর জন্য। প্রথমে ওই প্রেমপত্রগুলো পুড়লো, সেটা উৎসর্গ করলো, তাতে যে আগুন লাগালো সেই আগুনটা যাতে আরো বাড়ে তার জন্য সে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে, যেন কিউপিড তার প্রার্থনায় সাড়া দেন। মানে এটা পুরোপুরি প্রেমের নাটকীয়তা, ছেলে মানুষই, মানে রোমান্টিক বাড়াবাড়ির একটা ব্যঙ্গাত্মক চিত্র আলেকজান্ডার পোপ এখানে তুলে ধরছেন, যে চুল পাওয়ার জন্য এমন নাটকীয়তা ও অভিনয়পূর্ণ প্রেমের আয়োজন করে যে ভোর হওয়ার আগেই সে প্রেম দেবতা কিউপিডের বেদি বানায়, তার পুরনো প্রেমিকাদের স্মৃতি মানে ওই গার্টার গ্লাভস প্রেমপত্রগুলো উৎসর্গ করে, আগুন জ্বালে এবং 3টি প্রেমের নিঃশ্বাস দিয়ে সেই আগুনকে আবার বাড়িয়ে তোলে। কবি পোপ এখানে এসব মূলত বেলিন্ডা ও আশেপাশের সমাজের সেই অতি নাটকীয়তা, অহংকারী ছেলে মানুষই এবং রোমান্টিসিজমকে উপহাস করেছেন এগুলো দেখিয়ে। নেক্সট দেখো, দেন প্রস্ট্রেটস ফল অ্যান্ড বেগস উইথ আর্ডেন্ট আইজ। প্রস্ট্রেটস সম্পূর্ণভাবে শুয়ে পড়া বা নিজেকে নিচু করা, ফলস পড়ে যায় বা নত হয়, বেগস অনুনয় করে প্রার্থনা করে, আর্ডেন্ট উষ্ণ গভীর, আইজ চোখ, এখানে আকাঙ্ক্ষা ভরা দৃষ্টি বোঝানো হচ্ছে। তাহলে এরপরে সে মাটিতে শুয়ে পড়ে আর তীব্র আকাঙ্ক্ষায় ভরা চোখে প্রার্থনা করে। মানে ব্যারন এতটা নাটকীয় যে সে পুরোপুরি উপর হয়ে দেবতাদের কাছে চুল পাওয়ার জন্য মিনতি করছে। এটা পুরোপুরি প্রেমের ভান, ব্যঙ্গাত্মকভাবে মহাকাব্যিক হিরোর নকল এটা, তাই তো এটা মক এপিক। সুন টু অবটেইন অ্যান্ড লং পোজেস দ্য প্রাইজ, দ্য পাওয়ার্স গেভ ইয়ার অ্যান্ড গ্র্যান্টেড হাফ হিজ প্রেয়ার, দ্য রেস্ট দ্য উইন্ডস ডিসপার্সড ইন এমটি এয়ার। সুন দ্রুত, অবটেইন অর্জন করা, লং প্রসেস দীর্ঘ সময় ধরে রাখা, প্রাইজ পুরস্কার মানে সে চায় যেন শীঘ্রই পুরস্কারটা সে পায় এবং দীর্ঘ সময় ধরে সেটি সে নিজের করে রাখতে চায়। ব্যারন শুধু চুল কাটতে চায় না, সে চায় যেন চিরকাল এটি নিজের উপলব্ধি ও গৌরবের চিহ্ন হিসেবে যেন রাখতে পারে। প্রাইজ, এটাকে সে প্রাইজ মনে করে, বেলিন্ডাস বিউটিফুল লক এখানে প্রাইজ হিসেবে সে কনসিডার করছে। পাওয়ার্স দেবতাদের ওই শক্তি, দৈব শক্তি, গেভ ইয়ার মানে শুনলো, মনোযোগ দিল দেবতারা, গ্র্যান্টেড অনুমতিও দিয়ে দিল মানে পূরণ করলো ইচ্ছাটা, হাফ হিজ প্রেয়ার তার প্রার্থনার অর্ধেক, মানে দেবতারা তার প্রার্থনা শুনলো এবং তার প্রার্থনার অর্ধেক পূরণ করে দিল। মানে দেবতারা ব্যারনের প্রার্থনার একটুকু অংশ শুধু মেনে নেয়, সে চুল পাবে কিন্তু হয়তো সে দীর্ঘ সময় ধরে নিজের রাখতে পারবে না, তাই বলা হয়েছে তারা অর্ধেক পূরণ করলো, মানে সবটা পূরণ করলো না, দীর্ঘ সময় ধরে সে নিজের কাছে হয়তো রাখতে পারবে না, চুলটা পাবে হয়তো। মানে পোপ এক ধরনের বিদ্রুপ ও রোম্যান্টিক ট্র্যাজেডির ছায়া এখানে তৈরি করেছেন, যে পাবে কিন্তু বেশিক্ষণ ওটা ধরে রাখতে পারবে না। দ্য রেস্ট দ্য উইন্ড ডিসপার্সড ইন এমটি এয়ার, রেস্ট মানে বাকি অংশটা, এই যে হাফটা পূরণ করেছে বাকি অংশটা, হাফ বাকি হাফ, উইন্ডস বাতাস, ডিসপার্স ছড়িয়ে দিল, এমটি এয়ার শূন্য আকাশ বা বায়ু, আর তার প্রার্থনার বাকিটুকু বাতাসে মিলিয়ে গেল। ব্যারন যা চেয়েছিল তার কিছু তাকে দেওয়া হলো, বাকিটুকু অর্থহীন হয়ে বাতাসে মিলিয়ে গেল। এটি পুরোপুরি কবির ব্যঙ্গ, সব চাওয়া কখনোই পূর্ণ হয় না। ব্যারন প্রেমিকের মতো আবেগপূর্ণ ভঙ্গিতে প্রার্থনা করলো যেন বেলিন্ডার চুল সে পায়, দীর্ঘ সময় ধরে ধরে রাখতে পারে। দেবতারা তার প্রার্থনাকে অর্ধেক মঞ্জুর করলো, সম্ভবত সে চুলটা কাটতে পারবে তাহলে, কিন্তু তারপর ঘটবে কিছু বিপত্তি বা সামাজিক ফলাফল, তাই বাকি ইচ্ছেগুলো হাওয়ায় মিলিয়ে যায়, অর্থাৎ অপূর্ণ থাকে। তাহলে এই অংশে ব্যারন একেবারে নাটকীয় ভঙ্গিতে চুল পাওয়ার জন্য প্রেম ও যুদ্ধের দেবতাদের কাছে প্রার্থনা করছে আমরা দেখতে পেলাম, এবং যদিও সে দেবতাদেরকে সন্তুষ্ট করে সে চুলটা পায় কিন্তু দীর্ঘ সময় ধরে সেটি সে নিজের কাছে ধরে রাখতে পারবে না, দেবতারা তার প্রার্থনার সেই রকমই অর্ধেক পূরণ করলো, অর্থাৎ সে চুল পাবে পুরোপুরিভাবে তা ধরে রাখতে পারবে না, আর তার বাকি অংশটা যে পূর্ণ হলো না প্রার্থনার, সেটাকে পোপ এখানে কৌতুকপূর্ণভাবে ট্র্যাজেডি তৈরির কৌশল হিসেবে ব্যবহার করেছেন। বাট নাও secure the painted vessel glides, the sunbeams trembling on the floating tides.
সিকিওর নিশ্চিত, পেইন্টেড ভেসেল রঙিন নৌকা, বিলাসবহুল নৌকা, এখানে বেলিন্ডার সেই বিলাসবহুল নৌকোর কথা বলা হয়েছে। গ্লাইডস মসৃণভাবে ভেসে চলে। এখন নিশ্চিতভাবে রঙিন নৌকাটি জলের ওপর দিয়ে ভেসে যাচ্ছে, মানে বেলিন্ডা থেমস নদীর ওপর দিয়ে নৌকো করে যাচ্ছে কোথায়? হ্যাম্পটন কোর্টে। সেখানে সে ওই সামাজিক বল পার্টিতে অংশগ্রহণ করতে যাচ্ছে। এখানে বেলিন্ডা এবং তার বন্ধুরা নৌকো ভ্রমণে যে বেরিয়েছে এবং তার চারপাশের যে শান্তিপূর্ণ রোমান্টিক পরিবেশ সেটা দেখানো হয়েছে। এখান থেকেই বিপদের আগের সেই প্রশান্ত চিত্র আঁকা হচ্ছে। সানবিম সূর্যকিরণ, ট্রেম্বলিং কাঁপছে বা দোলা খাচ্ছে, মানে আলোটা ঝলকাচ্ছে। ফ্লোটিং টাইডস ভাসমান জলধারা বা জোয়ার, সূর্যরশ্মি জোয়ারের জলে দোল খাচ্ছে। সূর্যরশ্মি পড়ছে, জলের ওই যে ভাসমান ধারা তার উপরে সূর্যরশ্মিটা দোল খাচ্ছে, মানে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা হয়েছে। মঞ্চ প্রস্তুত হচ্ছে পরবর্তী নাটকীয়তার জন্য। সবকিছু চারিদিকে শান্ত, আলো ঝলমল করছে। হোয়াইল মেল্টিং মিউজিক স্টিলস আপন দ্য স্কাই, মেল্টিং মিউজিক কোমল আবেগময় সঙ্গীত, স্টিলস আপন নিঃশব্দে ছড়িয়ে পড়ে, স্কাই আকাশ আবহাওয়া বা পরিবেশ বোঝাতে, আর আবেগ ভরা সঙ্গীত নিঃশব্দে আকাশে ছড়িয়ে পড়ে। শান্ত জলের মাঝে মিউজিক বাজছে, চারপাশে স্বপ্নময় পরিবেশ তৈরি হচ্ছে, অথচ কবি জানেন যে কিছু অশুভ যেন আসতে চলেছে। অ্যান্ড সফেন সাউন্ডস অ্যালং দ্য ওয়াটার্স ডাই, স্মুথ ফ্লো দ্য ওয়েভস দ্য জেফার্স জেন্টল প্লে। সফেন সাউন্ডস কোমল শব্দ, ডাই মিলিয়ে যাওয়া, ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাওয়া, কোমল সুর ধীরে ধীরে জলে মিলিয়ে যাচ্ছে। পরিবেশ একদম শান্ত, যেন ঝড়ের আগের সেই নিস্তব্ধতা। এখানে পোপ প্রকৃতির চরম প্রশান্তির পেছনে লুকোনো যে ভবিষ্যৎ অনিশ্চয়তা সেটা তুলে ধরেছেন। স্মুথ মসৃণ ওয়েভস ঢেউ, জেফার, জেফার্স হচ্ছে হালকা বাতাস, স্প্রিং ব্রিজ, গ্রিক দেবতা জেফার নাম থেকে এটি এসেছে, যে কিনা বাতাসের দেবতা। জেন্টলি প্লে আস্তে আস্তে খেলা করে বা দোল খায়, তাহলে ঢেউগুলো শান্তভাবে বয়ে চলে, হালকা বাতাস মৃদু দোল খায়। পোপ প্রকৃতির প্রশান্তিটা তুলে ধরছেন। জেফায়ার্স হলেন হালকা বাতাসের দেবতা, প্রকৃতি তখন রোম্যান্টিক এবং নিরীহ মনে হচ্ছে, সেটাই পোপ এখানে তুলে ধরেছেন। বেলিন্ডা স্মাইল্ড অ্যান্ড অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ গে, অল বাট দ্য সেলফ উইথ কেয়ারফুল থট অপ্রেসড। স্মাইল হাসলো, অল দ্য ওয়ার্ল্ড পুরো পরিবেশ গে আনন্দিত খুশি মধুর হয়ে গেল। বেলিন্ডা হাসলো আর যেন পুরো জগৎ আনন্দে ভরে গেল। তার হাসিটা এতটাই সব কিছুকে আনন্দে ভরে দিল, তার সৌন্দর্য হাসি সব কিছুকে আলোকিত করে তুলল। এটি তার অহংকার এবং সমাজের তাকে ঘিরে গড়ে তোলা যে মিথ যে সে এত সুন্দর এটিকে দর্শাচ্ছে। অল বাট বলতে সবাই, শুধু বাদ একজন, কে? সেলফ, সেই বায়ুমানবী বা আত্মা, হাওয়ার আত্মা, রক্ষাকর্তা বেলিন্ডার। কেয়ারফুল থটস চিন্তায় ভারাক্রান্ত, কারণ কি সে তো জানে অশুভ কিছু ঘটতে যাচ্ছে, তাই তাকে তো রক্ষা করতে হবে তাকে, তাই সে চিন্তায় রয়েছে, চারিদিককে সে লক্ষ্য রাখছে যে কোথা থেকে বিপদ আসে। অপ্রেস চাপে রয়েছে, উদ্বেগে আক্রান্ত রয়েছে। সবাই খুশি কিন্তু সিল্প ছাড়া, সে উদ্বিগ্ন, চিন্তায় ভারাক্রান্ত। এরিয়েল সিল্প এখানে জানে বিপদ আসছে, আর সে বেলিন্ডার সৌন্দর্যে মুগ্ধ নয়, বরং সে তাকে রক্ষা করতে চায়। দ্য ইম্পেন্ডিং ও sat heavy on his breast. He summons straight his denizens of air. ইম্পেন্ডিং আসন্ন, আসছে এমন ও দুঃখ বা বিপদ, স্যাট হেভি ভার হয়ে বসেছে, ব্রেস্ট তার হৃদয়ে বা বক্ষে। আসন্ন বিপদের বোঝা তার হৃদয়ে ভার হয়ে বসেছিল। এরিয়েল ভবিষ্যতের আশঙ্কায় ভীত ছিল, যদিও বেলিন্ডার চারপাশ খুশি, কিন্তু এরিয়েল জানে এই আনন্দে ছেদ পড়তে চলেছে। সে সঙ্গে সঙ্গে আকাশের আত্মাদের সামন্স আহ্বান করলো, স্ট্রেইট সঙ্গে সঙ্গে, ডেনিজেন্স বাসিন্দা, এখানে আকাশের আত্মাদের কথা বলা হয়েছে। এয়ার মানে ওই আকাশ বা বাতাস, তাহলে সে সঙ্গে সঙ্গে আকাশের আত্মাদের বা সিল্পদেরকে ডাকে, মানে এরিয়েল জানে বিপদ আসছে, তাই সে এখন নিজের সৈন্যদলকে যেন প্রস্তুত করছে, বাকি সবাইকে সে ডেকে নিচ্ছে। দ্য লুসিড স্কোয়াড্রনস রাউন্ড দ্য সেলস রিপেয়ার, সফট ওভার দ্য শ্রাউডস এরিয়েল হুইসপার ব্রিথ। দ্য লুসিড জলজলে দীপ্তিময়, স্কোয়াড্রনস বাহিনী দল, রিপেয়ার জড়ো হওয়া বা চলে আসা, সেলস পাল, দীপ্তিময় বাহিনী নৌকার চারপাশে জড়ো হয়। বেলিন্ডা ডাকলো সমস্ত সৈন্যদেরকে, তার সেই হাওয়ার আত্মাদেরকে, এবং সবাই চলে এলো এবং ওই দীপ্তিময় বাহিনী মানে ওই আত্মারা নৌকার চারপাশে জড়ো হয়ে গেল। আকাশের আত্মারা বেলিন্ডার নৌকাকে রক্ষা করার জন্য জড়ো হয়ে গেল, কিন্তু তারা কারো দৃষ্টিগোচর হচ্ছে না। শ্রাউডস নৌকার দড়ি বা অংশ, এরিয়েল হুইসপার্স হাওয়ার মতো আত্মার ফিসফাস, ব্রিথ নিঃশ্বাস ফেলা, ধীরে ধীরে প্রবাহিত হওয়া, তাহলে নৌকার দড়ির ওপর দিয়ে হাওয়ার মতো আত্মারা ফিসফাস করে যেন চলে যাচ্ছে। শিল্পরা বেলিন্ডার চারপাশে আড়ালে
কাজ করে যাচ্ছে তাদের, সেটাই বোঝানো হচ্ছে। কিন্তু তাদের উপস্থিতি শুধু হালকা বাতাস মনে হচ্ছে, মানুষ তাদেরকে দেখতে পাবে না। দ্যাট সিমড মনে হলো, বাট জেফার্স টু দ্য ট্রেন বিনিথ, সাম টু দ্য সান, দেয়ার ইনসেক্ট উইং আনফোল্ড। সিমড মনে হলো, জেফার্স হালকা বাতাস, ট্রেন বিনিথ নিচে থাকা যাত্রীরা, বেলিন্ডা ও তার বন্ধুরা, মানে নিচে থাকা মানুষের কাছে ওরা শুধু হালকা বাতাস বলে মনে হলো। ওরা তো ওপর দিকটাতে রয়েছে। নিচে থাকা মানুষরা বলতে এখানে বেলিন্ডার কথা বলা হয়েছে, নৌকোয় যারা আছে তারা হাওয়ার আত্মা, উপরে রয়েছে। বলা হচ্ছে যে সিল্ভদের কাজ মানুষের চোখে তো আর ধরা পড়বে না, তাই তারা হাওয়ার মতো কাজ করছে, যেন তারা প্রকৃতিরই অংশ, তারা দেখা যাচ্ছে না মানুষের দ্বারা। তাহলে বলা হয়েছে বেলিন্ডা তার বন্ধুদের সাথে মনোরম নৌকা ভ্রমণে বেরিয়েছেন। চারিদিক শান্ত, হালকা বাতাস বইছে, সুর বাজছে, বেলিন্ডা হাসছে, সবাই খুশি। কিন্তু এরিয়েল জানে বিপদ আসছে, সে আত্মাদেরকে ডাকলো। তারা অদৃশ্যভাবে বেলিন্ডাকে রক্ষা করতে তার চারপাশটা ঘিরে ফেললো। তাদের উপস্থিতি নিচে থাকা যাত্রীরা, মানে বেলিন্ডা এবং তার বন্ধুরা বুঝতে পারলো না। তাদের কাছে তাদের উপস্থিতিটা শুধু বাতাস বলে মনে হলো। সাম টু দ্য সান, সাম কিছু, মানে কিছু শিল্প, আনফোল্ড মানে মেলে ধরা, ইনসেক্ট উইং পোকামাকড়ের মতো ডানার রূপ, টু দ্য সান সূর্যের দিকে। কিছু শিল্প সূর্যের দিকে তাদের সেই পোকার মতো ডানাগুলো মেলে ধরলো। ওয়াফট অন দ্য ব্রিজ অর সিঙ্ক ইন ক্লাউড অফ গোল্ড। ওয়াফট ভেসে চলা ব্রিজ, হালকা বাতাস, সিঙ্ক ডুবে যাওয়া ক্লাউডস অফ গোল্ড সোনালী মেঘ, সূর্যের আলোয় ঝলমলে মেঘ। তারা বাতাসে ভেসে বেড়ায় অথবা সোনালী মেঘে হারিয়ে যায়। তাহলে এই লাইনটিতে শিল্পদের নরম হালকা ডানাযুক্ত পতঙ্গের মতো দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে যে তারা নরম হালকা ডানাযুক্ত পতঙ্গের মতো, যারা সূর্যলোকে ডানা মিলছে। এটার দ্বারা তাদের সেই আলোকময় স্বর্গীয় উপস্থিতি বোঝানো হচ্ছে। তারা যে স্বর্গীয় উপস্থিতির প্রতীক সেটা বোঝানো হচ্ছে। আর শিল্পরা সূর্যরশ্মি ও বাতাসের মাঝে ভেসে চলে। দৃশ্যমান তারা কিন্তু অধরা। এখানে ক্লাউডস অফ গোল্ড হচ্ছে রূপক, সূর্যের আলোয় ঝলমলে মেঘ, রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। মানে শিল্পদেরকে নরম হালকা ডানাযুক্ত পতঙ্গের মতো দেখা যাচ্ছে, যারা সূর্যলোকে ডানা মেলে। তারা দৃশ্যমান কিন্তু অধরা। তারা সূর্যরশ্মি ও বাতাসের মাঝে চলে। এটা পুরোপুরি আলোকময় স্বর্গীয় উপস্থিতির প্রতীক। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরের অংশটা নিয়ে।